না, কিছুতেই ঘুম আসছে না। এই আমার একটা বড় সমস্যা। নিজের বাড়ির বাইরে অন্য কোথাও রাত্রিবাস করলে প্রথম কয়েকদিন আমার সহজে ঘুম আসতে চায় না, কিন্তু আজকের ব্যাপারটা অন্য বাড়ির মতো নয়। এই বাড়িতে আসার পর থেকেই আমার কেমন যেন অস্বস্তি হচ্ছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেই অস্বস্তির ভাবটা ক্রমাগত বেড়েই চলেছে। আমি পেশায় একজন লেখক, থাকি কলকাতায়। নতুন একটা ভৌতিক উপন্যাস লেখার চেষ্টা করছিলাম, কিন্তু শহরের কোলাহলপূর্ণ পরিবেশে কিছুতেই মনকে শান্ত করে সেটা আর লেখা হয়ে উঠছিল না। চিন্তা ভাবনাগুলো কেমন যেন জট পাকিয়ে যাচ্ছিল। তাই ভাবছিলাম কোনো নির্জন পরিবেশে কয়েকদিন কাটিয়ে এলে মনটা একটু শান্ত হবে আর লেখার কাজটা করতে পারবো। কিন্তু কোথায় যাব সেটা কিছুতেই ঠিক করতে পারছিলাম না। এই ব্যাপারটা নিয়েই আমার বাল্য ও সবচেয়ে কাছের বন্ধু বিজনের সঙ্গে পরামর্শ করেছিলাম। ভালো একটা জায়গার কথা সাজেস্ট করতো বিজন। তুই তো কাজের সূত্রে এত জায়গায় ঘুরিস, এমন একটা জায়গা বল যেখানে আমি শান্তিতে আমার পরবর্তী ভৌতিক উপন্যাস লেখার কাজটা করতে পারি। ঘুরতে যাওয়ার অনেক জায়গায় তো আছে, তবে এখন সব জায়গাতেই পর্যটকদের যা ভিড়, তাতে তোর লেখার কাজ আর হবে না। তবে একটা জায়গা আছে, সেখানে তোর ভৌতিক উপন্যাস লেখার কাজও বেশ ভালোই হবে। কিন্তু আবার কিন্তু কেন? আর জায়গাটাই বা কোথায়? কলকাতা থেকে ট্রেনে করে 3 ঘন্টা পথ পাড়ি দিলেই আসবে নীলমাধবপুর গ্রাম। সেখান থেকে 5 কিলোমিটার পথ অতিক্রম করলেই গাছপালায় ঘেরা একটা বাগান বাড়ি পড়বে। বাগান বাড়িটা আমার পূর্বপুরুষদের। বাড়ির চারিদিকটা ভীষণ নিস্তব্ধ। সামনেই একটা বড় পুকুর, পুকুরটাও আমাদেরই। পুকুরে অনেক মাছও আছে। বাহ, আমার লেখার জন্য এর থেকে ভালো জায়গা তো আর পাওয়া যাবে না। কিন্তু বাড়িটার ভুতুড়ে বলে বদনাম আছে, তাই তো আশেপাশের গ্রামের লোকেরা ওই বাগান বাড়ির ত্রিসীমানার মধ্যে পাও মারায় না। আমি আমার ঠাকুমার মুখে শুনেছিলাম ওই বাড়িতে আজ পর্যন্ত একটা রাতও কেউ থাকতে পারে। কিন্তু আমাদের বাড়িরই একজন জেদ করে ওই বাড়িতে রাত্রিবাস করতে গিয়েছিল। পরের দিন বাড়ির লোকেরা গিয়ে দেখে সে উন্মাদের মতো আচরণ করছে। কয়েকদিন পরেই তার মৃত্যু হয়। তুই কোনোদিন ওই বাগান বাড়িতে যাসনি? আর কয়েকদিন আগে তুই এই কথাটা জিজ্ঞাসা করলে আমি উত্তর দিতাম না, যাইনি। কারণ ওই বাড়িতে যাওয়া তো দূরে থাক, ওই বাড়ির সম্বন্ধে কোনো কথা বলা আমাদের বারণ ছিল। কিন্তু তুই তো জানিস, সম্প্রতি আমার ব্যবসার বেশ ভালোই ক্ষতি হয়েছে। তার জন্য আমার বেশ একটা মোটা অঙ্কের টাকার প্রয়োজন হয়ে পড়ে। তাই বাড়ির সকলকে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে ঠিক করি যে ওই বাগান বাড়ি আর পুকুরটা বিক্রি করে দেবো। গত মাসের প্রথম দিকেই আমি ওই বাগান বাড়িতে প্রথমবার যাই। কিন্তু ওই ভূতের খবরটা আশপাশের গ্রামে এমনভাবে প্রচলিত যে ওই বাড়িটা কিনতে কেউ রাজিই নয়। দেখ বিজন, তুই তো আমাকে এতদিন ধরে দেখছিস, তাই তুই জানিস যে অলৌকিক মানে ভূত পিশাচ ডাকিনী যোগিনী এসব কোনো কিছুতেই আমার বিশ্বাস নেই। তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি ওই বাগান বাড়িতে গিয়ে কয়েকদিন থাকতে চাই। ভুতুড়ে বাড়িতে বসে ভৌতিক উপন্যাস লেখা, ব্যাপারটা জমে যাবে। তাহলে তুই ওখানে যাবি? হ্যাঁ, নিশ্চয়ই। ওখানে না যাবার তো কোনো সঠিক কারণ আমি খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে আমিও তোর সঙ্গে ওখানে কয়েকদিন গিয়ে থাকবো। আমরা দুজনে যদি ওখান থেকে সুস্থভাবে ফিরে আসতে পারি, তবে ওই বাগান বাড়িটা বিক্রি করতে আমায় বেশ বেগ পেতে হবে না। তা কবে নাগাদ যাবি বল? বেশি দেরি করে লাভ নেই, কাল দুপুরের দিকেই বেরিয়ে পড়ি, চল। ঠিক আছে, তাই হবে। তবে কাল স্টেশনে দেখা হচ্ছে। আমি এখন চলি। আজ বিকেলেই আমরা নীলমাধবপুরে এই বাগান বাড়িতে এসে পৌঁছেছি। যে মুহূর্ত থেকে আমি এই বাড়িতে পা দিয়েছি তখন থেকে আমার সারা শরীরটা কেমন যেন অস্থির হতে শুরু করেছে। সেই অস্থিরতা কমা তো দূরে থাক, সময়ের সঙ্গে সঙ্গে আরো বেড়েই চলেছে। কারণটা আমি এখনো ঠিক বুঝে উঠতে পারছি না। এখন রাত 1:30 বাজে। বাধ্য হয়ে বিছানা থেকে উঠে খোলা জানলার সামনে গিয়ে দাঁড়ালাম। আজ অমাবস্যা, চারিদিক ঘুটঘুটে অন্ধকার। বাইরে একটা গাছের পাতাও নড়ছে না। পরিবেশের মধ্যে কেমন যেন একটা থমথমে ভাব। জানলা দিয়ে বাইরের দিকে অন্যমনস্কভাবে তাকিয়ে আছি। হঠাৎই দেখলাম বিজন বাগানের পথ দিয়ে বাড়ির পিছনের দিকে হেঁটে চলেছে। ও আমার পাশের ঘরেই শুয়েছিল। কিন্তু বিজন এত রাতে বাগানে কি করছে? বিজন, এই বিজন, কোথায় চললি? বিজন, বিজন। এতবার ওর নাম ধরে ডাকলাম, কিন্তু ও একবার ফিরেও তাকালো না। মনে হলো ও যেন কেমন একটা ঘোরের মধ্যে রয়েছে। আমি তাড়াতাড়ি বাগানে এসে বিজন যেদিকে গেছে সেদিকে চললাম। বাগানটা বেশ অনেকটাই বড়।
সঙ্গে একটা টর্চ নিয়েছি, কারণ বাইরে এত অন্ধকার যে নিজেকেই ভালো করে দেখা যাচ্ছে না। বেশ খানিকক্ষণ হাঁটার পর একটা পুরনো জরাজীর্ণ কুয়ো চোখে পড়ল। টর্চটা এদিক ওদিক একটু ঘোরাতেই দেখলাম কুয়োর সামনেই ঘাসের ওপর বিজনের দেহটা পড়ে রয়েছে। আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম, বার কয়েক ওর নাম ধরে ডাকলাম, কিন্তু ও কোনো সাড়া দিল না। ওর মুখে চোখে জল না ছেটালে ওর জ্ঞান ফিরবে বলে তো মনে হচ্ছে না। এবার আমার কুয়ো থেকে জল তোলার যে বালতি থাকে সেটার ওপর চোখ পড়ল। সামনে এগিয়ে গিয়ে বালতির ভিতরে টর্চের আলো ফেলতেই দেখলাম বালতিতে একটু জল রয়েছে। জলটা বেশ পরিষ্কার বলেই তো মনে হচ্ছে। সেখান থেকে কিছুটা জল বিজনের চোখে মুখে ছিটিয়ে দিতেই ও চোখ মেলে তাকালো। তারপর ও ধীরে ধীরে উঠে বসলো। আমি ওকে জিজ্ঞেস করলাম, কি রে, তুই এত রাতে এখানে এলি কেন? তোকে যে জানলা দিয়ে এত ডাকলাম, তুই তো কোনো সাড়াই দিলি না। তারপর এখানে এসে দেখি এই কাণ্ড। তুই অজ্ঞান হয়ে গেছিলি কি করে? বিজন কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, আমি তো ঘরে ঘুমাচ্ছিলাম, এখানে এলাম কি করে? আহ, মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। আমি ওর কথায় খুব আশ্চর্য হলাম। তারপর বললাম, তোর কি ঘুমের মধ্যে চলার অভ্যাস আছে নাকি? এমন তো কোনো সমস্যা আমার নেই। ঠিক আছে, এখন ঘরে চল। এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। বিষাক্ত সাপ বা পোকামাকড় থাকতে পারে। কাল সকালে একটা ডাক্তারের সন্ধান করতে হবে। বিজনকে নিয়ে যখন বাগানবাড়ির দিকে ফিরব, তখনই আমার একটা জিনিসের দিকে চোখ পড়ল। দেখলাম একটা ছোট আয়না ঠিক কুয়োটার পাশেই ঝোপের মধ্যে পড়ে আছে। এমনিতে এত অন্ধকারে ওইটুকু আয়না চোখে পড়ার কথা না, কিন্তু টর্চের আলোয় আয়নাটা চকচক করে উঠল। দেখলাম আয়নাটা বেশ পুরনো। পুরনো হলেও আয়নাটা খুবই সুন্দর। আয়নার কাঁচের চারিদিকটা সোনা দিয়ে বাঁধানো এবং তার উপর নানান নকশা আঁকা রয়েছে। তবে আয়নার কাঁচটির এক অংশে ফাটল ধরেছে। কেন জানি না আয়নাটা আমার খুব পছন্দ হয়ে গেল। আয়নাটা নেবার কথা ভাবছি, তখনই বিজন বলে উঠল, কিরে, দাঁড়িয়ে পড়লি কেন? চল, আর আমাকে একটু ধরে ধরে নিয়ে চল তো, আমার মাথাটা কেমন যেন ঘুরছে। বিজনের এই কথা শুনে আর অন্য কোনো দিকে না তাকিয়ে ওকে বাগানবাড়ির দিকে নিয়ে চললাম। পরের দিন ঘুম থেকে উঠে ঘরের বাইরে এসে দেখি বিজন বারান্দার চেয়ারে চুপ করে বসে আছে। কিরে, কখন উঠলি? আমাকে ডাকবি তো? তোর শরীর এখন কেমন আছে? বিজন আমার দিকে কেমন যেন ফ্যাল ফ্যাল করে তাকালো। দেখলাম ওর দুটো চোখই হালকা লাল। তারপর ও ধীরে ধীরে বলল, এই মিনিট 15 হলো উঠলাম। কাল রাতে তোর ঘুমের ব্যাঘাত ঘটেছিল, তাই আর তোকে ডাকিনি। আজ একবার ডাক্তারের কাছে যাবি তো? না থাক, আরও 2-1 দিন দেখে নি। রাত্রিবেলায় আবারও যদি এমন হয় তাহলে দেখা যাবে। ও হ্যাঁ শোন, আমি এখন একটু বেরোচ্ছি। হঠাৎই মনে পড়লো নীলমাধবপুর থেকে 3টে স্টেশন পরে কুসুমপুর স্টেশন, সেখানেই আমার এক দূর সম্পর্কের পিসি থাকে। যাই তার সঙ্গে একবার দেখা করে আসি। আমার ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। তোকেও সঙ্গে যেতে বলতাম, কিন্তু তুই তো এখন শান্তিতে লেখালেখি করার জন্য এসেছিস, তাই তোকে আর বিরক্ত করবো না। এরপর আমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই ও ওর ঘরে চলে গেল। গতকাল রাত থেকেই ওর আচরণ আমার মোটেই সুবিধে লাগছে না। ওর চোখের চাউনি, কথা বলার ধরন সবই যেন কেমন অস্বাভাবিক লাগছে। বেশ চিন্তায় পড়লাম। সারাদিন এসব চিন্তা করতে করতে লেখার কাজও বেশি এগোলো না। কিন্তু আমি এর ফাঁকে একটা কাজ করেছি। কাল রাতে ওই কুয়োটার পাশে পড়ে থাকা ওই আয়নাটা ওখান থেকে নিয়ে এসেছি। ওটা এখন রয়েছে আমার বিছানার পাশে রাখা টেবিলটার ওপর। রাত 10টা নাগাদ বিজন ফিরে এলো। দেখলাম ওর চুলগুলো উস্কো খুস্কো, জামা কাপড়ও ধুলোবালি লাগা। কিরে, তোর এই হাল হলো কিভাবে? আর বলিস না, ফেরার সময় ট্রেনে বিশাল ভিড় ছিল, আর তার ওপর রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল, তাই চেহারার এই দশা হয়েছে। তারপর পিসির বাড়িতে কেমন আদর যত্ন পেলি? দারুণ, পিসি তো আমাকে দেখে ভীষণ খুশি। ওখানে যা খাওয়া দাওয়া করেছি এখনো পেট ভরে রয়েছে। চল, আমি এবার ঘুমাবো, বড় ক্লান্ত লাগছে। আমিও আর বেশি দেরি না করে শুয়ে পড়লাম। রাত তখন কটা হবে ঠিক বলতে পারবো না। হঠাৎই একটা খুটখাট শব্দে আমার ঘুমটা ভেঙে গেল।
চারিদিক ঘুটঘুটে অন্ধকার। জানলার দিকে তাকিয়ে দেখলাম দূরে রাস্তার ল্যাম্পপোস্টে আলোটাও জ্বলছে না। কোনো কারণ ছাড়াই আমার সারা শরীরটা যেন কেমন শিরশির করে উঠল। বিছানায় সোজা হয়ে বসে ঘরের চারিদিকটা একটু এদিক ওদিক তাকাতেই এক জায়গায় এসে আমার চোখ দুটো স্থির হয়ে গেল। দেখলাম দুটো লাল লাল চোখ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে আমার বুকের ভেতরটা ধড়াস ধড়াস করতে লাগলো। আমি তৎক্ষণাৎ টর্চটা জ্বালিয়ে দেখলাম আমার বিছানার সামনে বিজন দাঁড়িয়ে আছে। কিন্তু কি ভয়ানক দেখাচ্ছে ওকে! দুটো চোখের মণিগুলোতে যেন আগুন জ্বলছে, দাঁতগুলো যেন কেমন ভয়ঙ্কর দেখাচ্ছে, মুখের পাশ থেকে লালা গড়িয়ে পড়ছে বিজনের। আমি ভয়ে ভয়ে ওকে জিজ্ঞেস করলাম, কী রে বিজন, কি হয়েছে তোর? তুই এমন করছিস কেন? খিদে খিদে বড় খিদে পেয়েছে, কত যুগ কিছু খাইনি। বিজনের গলার আওয়াজ শুনে আমি চমকে উঠলাম। এ তো বিজনের গলা নয়, তাহলে কার গলা ভেসে আসছে বিজনের শরীরের ভেতর থেকে? আমি ভয়ে ভয়ে বললাম, কি বলছিস কি তুই? এই তো বললি পিসির বাড়িতে এত খেয়েছিস যে পেট ভার হয়ে আছে, আবার এখন বলছিস কত যুগ কিছু খাসনি। তোর শরীরটা মনে হচ্ছে বেশ ভালোই খারাপ হয়েছে, কাল তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। ডাক্তার, কোনো ডাক্তারই আমাকে সুস্থ করতে পারবে না। তবে আমি জানি যে আমি এখন কিভাবে ঠিক থাকবো। কিভাবে ঠিক থাকবি শুনি? আমার এখন কোনো জীবন্ত প্রাণীর রক্ত ও মাংস চাই, না হলে আমার খিদে মিটবে না। ওর এই কথাটা শুনে আমি প্রমাদ গুনলাম। এতক্ষণ আমি ভাবছিলাম বিজনের মাথায় কোনো গন্ডগোল হয়েছে, কারণ কাল রাতে ও মাথা ঘুরে পুরনো কুয়োটার সামনে পড়ে গিয়েছিল। হয়তো তখনই ওর মাথায় আঘাত লেগেছে, তার ফলে ওই অদ্ভুত আচরণ করছে। কিন্তু এখন মনে হচ্ছে ব্যাপারটা খুব সাধারণ নয়। আমি অলৌকিক ব্যাপারে বা ভূতে বিশ্বাস করি না, কিন্তু চোখের সামনে যে দৃশ্য দেখছি তাতে এই ঘটনাগুলো ওই দিকেই ইঙ্গিত করছে। দেখলাম বিজন ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। এখন আমি কি করব? কি করে উদ্ধার পাবো এই ভয়াবহ পরিস্থিতি থেকে? আমি এতক্ষণে নিশ্চিত শরীরটা বিজনের হলো, যে এগিয়ে আসছে সে বিজনের শরীরে প্রবেশ করা কোনো পিশাচ, যার আচরণের মধ্যে কোনো মায়া দয়া নেই। হঠাৎই সে তার দুটো হাত দিয়ে আমার গলাটা টিপে ধরল। কি ঠান্ডা সেই হাত দুটো! তার সেই হাতের চাপে আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। এবার সে তার ধারালো লম্বা লম্বা দাঁতগুলো দিয়ে আমার রক্ত পান করতে উদ্যত হতেই এক আশ্চর্য ঘটনা ঘটে গেল। গলায় সাঁড়াশির মতো এই দুই কঠিন হাতের চাপের ফলে চোখের সামনে প্রায় অন্ধকার নেমে আসছিল। তাও ওই অবস্থাতেই দেখলাম পুরো ঘরটা এক তীব্র আলোতে ভরে উঠল, এবং সেই মুহূর্তেই বিজনের দেহটা আমার গলাকে ছেড়ে ছিটকে পড়ল সামনের দেওয়ালে। তারপর সেই তীব্র আলোর তেজ কিছুটা কমে আসতেই এক অলৌকিক দৃশ্য আমার চোখের সামনে ফুটে উঠল। দেখলাম আমার বিছানার ঠিক পাশেই দাঁড়িয়ে আছেন এক সাধু বাবা। তার সারা শরীর থেকে এক তীব্র জ্যোতি বেরিয়ে আসছে। খুব কষ্ট করেই বিছানার ওপর উঠে বসলাম। তারপর সাধু বাবার দিকে ভালো করে তাকাতেই আরও আশ্চর্য হলাম। সাধু বাবার শরীরটা বাতাসে ভাসছে। উনি আমার দিকে তাকালেন, তারপর ধীরে ধীরে বললেন, তোমার কোনো ভয় নেই, ও আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি তাকে কোনো প্রশ্ন করার আগেই দেখলাম বিজন ততক্ষণে মেঝে থেকে আবার উঠে দাঁড়িয়েছে। রাগে তার চোখ মুখের চেহারা ভয়ানক হয়ে উঠেছে। সে দাঁত মুখ খিচিয়ে সাধু বাবার দিকে তেড়ে এল। দেখলাম সাধু বাবা চোখ বন্ধ করে মনে মনে একটা মন্ত্র পড়লেন। তারপরই সেই কাঁচের আয়নাটা আমার বিছানার পাশে রাখা টেবিলের ওপর থেকে শূন্যে উঠে গেল, এবং সেখান থেকে তীব্র একটা আলোর রশ্মি বিজনের শরীরের ওপর গিয়ে পড়ল। বিজন যন্ত্রণায় চিৎকার করে উঠল, এবং দেখলাম বিজনের শরীর থেকে কালো রঙের ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে এসে আয়নার কাঁচটির ভেতরে মিলিয়ে গেল, এবং বিজনের শরীরটা আবার মেঝেতে ধপ করে পড়ে গেল। আয়নাটা ততক্ষণে বাতাসে মিলিয়ে গেছে। কয়েক সেকেন্ডের মধ্যে এত অলৌকিক ঘটনা ঘটে গেল যে আমি হতবাকের মতো বিছানার ওপরই বসে রইলাম। আমার ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে সাধু বাবা বলে উঠলেন, এখন আর আতঙ্কের কিছু নেই, সব বিপদ কেটে গেছে। তার এই কথায় আমি কিছুটা আশ্চর্য হলাম। তারপর আমি বললাম,
আপনি কে তা আমি জানি না, কিন্তু আপনার জন্যই আজ আমি প্রাণে বেঁচে আছি। এখানে যেসব ঘটনা ঘটছে তার কোনো ব্যাখ্যাই আমি খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় একমাত্র আপনিই আমাকে বলতে পারবেন এই সকল অস্বাভাবিক ঘটনার কারণ কি। তুমি অতটা উতলা হও না, শান্ত হও। তোমার মনের মধ্যে যে সকল প্রশ্ন উকিঝুঁকি মারছে তার উত্তর আমি দিচ্ছি। তোমার বন্ধুর শরীর দখল করেছিল এক ভয়ানক পিশাচ। আজ থেকে বহু বছর আগে এই অঞ্চলেই এই পিশাচের ভীষণ উপদ্রব শুরু হয়। এই পিশাচের কবলে পড়ে বহু মানুষ মারা যায় এবং অনেকে এই এলাকা ছেড়ে চলেও যায়। সেই সময় অনেক তান্ত্রিক ওঝা কেউই এই পিশাচকে কাবু করতে পারেনি। ঘটনাচক্রে আমিও তখন এই অঞ্চলে গিয়ে পৌঁছাই। আমিও আমার তন্ত্রশক্তি দিয়ে ওই পিশাচকে ধ্বংস করার চেষ্টা করে বুঝতে পারি যে একে ধ্বংস করা সম্ভব নয়, তবে বন্দি করা যেতে পারে। আমার গুরুদেব, যার কাছ থেকে আমি তন্ত্র সাধনা শিখেছিলাম, তিনি আমাকে একটা মন্ত্রপুত আয়না দিয়েছিলেন। সেই আয়নার বিশেষত্ব ছিল সকল প্রকার প্রেত, ভূত, পিশাচ এবং অন্যান্য অশুভ শক্তিকে বন্দি করা যেত। তাই আমি ওই আয়নার মধ্যে পিশাচটাকে বন্দি করেছিলাম। তারপর আমি ওই আয়নাটাকে নিয়ে ঠিক এই জায়গায় চলে আসি, মানে এখন এখানে যে বাড়িটা রয়েছে, তখন এখানে ছিল ঘন জঙ্গল। জঙ্গলের মধ্যে কিছু দূর হাঁটার পর আমার চোখে পড়ে একটা কুয়ো। কুয়োটা ছিল বেশ গভীর। কুয়োটা যে কেউ ব্যবহার করে না তা দেখেই বোঝা যাচ্ছিল, কারণ কুয়োর চারদিকে ছিল বুনো গাছ ও লতা পাতা ঢাকা। আমি আয়নাটা ওই কুয়োর মধ্যে ফেলে দিয়েছিলাম, কিন্তু আমার তখনও একটা সন্দেহ ছিল যে ওই আয়নাটা কতদিন ওই পিশাচকে বন্দি করে রাখতে পারবে, কারণ পিশাচটা ছিল ভীষণ শক্তিশালী। তাই আমি কুয়োটার চারপাশে মন্ত্র দিয়ে একটা বন্ধন করে দিয়েছিলাম যে কোনোদিন যদি পিশাচটা তার বন্দি দশা থেকে বেরিয়ে আসে, তাহলে ও যেন কুয়োর থেকে বেশি দূর যেতে না পারে। এবং কোনো মানুষের উপর যদি এই পিশাচ আক্রমণ করে ও তার অনিষ্ট করতে চায়, তাহলে আমি যেখানেই থাকি না কেন, ইহলোক বা পরলোক, পিশাচকে বন্দি করার জন্য যেন আমি ফিরে আসি। তাই যে মুহূর্তে পিশাচটা তোমার উপর আক্রমণ করলো, ওকে আটকানোর জন্য আমাকে আসতেই হলো। সাধু বাবার এই কাহিনী শোনার পর বিস্ময়ে আমি চুপ করে রইলাম। আমার মনের মধ্যে তখনও কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সেটা যেন সাধু বাবা কীভাবে বুঝে ফেললেন। তিনি বললেন, তোমার মনের মধ্যে এখনো কোনো প্রশ্ন আছে বলে মনে হচ্ছে, করে ফেলো। পিশাচটা ওই আয়নার বন্দিদশা থেকে মুক্তি পেল কীভাবে? তোমাকে তো আমি আগেই বললাম, বহু বছর আগে এই পিশাচকে আমি এই আয়নার মধ্যে বন্দি করেছিলাম। হয়তো তখন থেকেই ধীরে ধীরে ওই পিশাচটা নিজের শক্তি প্রয়োগ করছিল ওই আয়নার বন্ধন থেকে বেরিয়ে আসার জন্য। এতদিন পর সে সফল হয়েছিল। এই বাড়িতে আমি আর আমার বন্ধু বিজন দুজনই ছিলাম, কিন্তু বিজনই কেন এবং কিভাবে ওই পিশাচের কবলে পড়ল? এইসব পিশাচদের মধ্যে সম্মোহনের ক্ষমতা থাকে। আমার মনে হয় পিশাচটা তোমাদের দুজনকেই সম্মোহিত করার চেষ্টা করছিল, কিন্তু বিজনের থেকে তোমাকে সম্মোহিত করা ওর কাছে কিছুটা হলেও শক্ত ছিল, কারণ তুমি ব্রাহ্মণ, তোমার জামার ভিতর থেকে পইতে দেখা যাচ্ছে। তোমার বন্ধুকে সম্মোহনের মাধ্যমে পিশাচটা কুয়োর থেকে আয়নাটাকে তুলিয়ে আনিয়েছিল, তারপর ও শরীরটা দখল করে। এবার আমি চলি। মৃত্যুর পরেও ইহজগতে আমার এই একটা কাজই অবশিষ্ট ছিল, তা সম্পন্ন হলো। এবার ওই পিশাচকে আমি এমন জায়গায় নিয়ে যাব যেখান থেকে মুক্তি পাওয়া ওর পক্ষে কোনোদিনও সম্ভব হবে না। সাধু বাবা, আমার বন্ধু বিজনের কি হবে? ও তো মেঝেতে কেমন নিঃসাড় হয়ে পড়ে আছে। চিন্তার কোনো কারণ নেই। তোমার বন্ধু অজ্ঞান হয়ে পড়েছে, কিছুক্ষণের মধ্যেই ওর জ্ঞান ফিরে আসবে। এই কথাটা বলা শেষ হতেই দেখলাম সাধু বাবা ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেলেন। আবার চারিদিক ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারের মধ্যেই আমি চুপচাপ বিছানার ওপরই বসে রইলাম।